আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন। আন্তঃ মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন, কালো ব্যাজ ধারণ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। ছয় সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে? আদালতের প্রশ্ন, সব মৃত্যুই দুঃখজনক বলে হাইকোর্টের মন্তব্য। বিশিষ্ট সঙ্গীত শিল্পী, নির্মাতা ও সঞ্চালক হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যু, চিরনিদ্রায় শায়িত ব্যান্ড তারকা শফিন আহমেদ। এবং প্যারিস অলিম্পিকে মেয়েদের 200 মিটার ফ্রি স্টাইলে মলি ও ক্যারাঘানের স্বর্ণ জয়, সাঁতারে হিটে পঞ্চম হয়ে বাংলাদেশের রাফির বিদায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে যে কোনো সময়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক শেষে মন্ত্রী এই কথা জানান। বৈঠকে কারফিউ শিথিল, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি আন্তঃ মন্ত্রণালয় বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানানো হয় বৈঠকে। এজন্য কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে, স্বাভাবিক হয়েছে অফিস সময়। স্বরাষ্ট্র, আইন, শিক্ষা ও শিল্পমন্ত্রী এবং শ্রম, আইসিটি ও তথ্য প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ সময় বৈঠক করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করার বিষয়ে প্রক্রিয়া চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। টাইম বলতে পারবো না, এটা প্রক্রিয়া চলছে। এটা হয়তো 1 ঘন্টা হতে পারে, 10 ঘন্টা হতে পারে, একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, এর বেশি কিছু আমি বলতে পারবো না। এর আগে নিজ কার্যালয়ে নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত হবে বলে জানান আইনমন্ত্রী। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবারই বলছি জননিরাপত্তা সর্বাগ্রে, এবং জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম কখন থেকে চালু হবে তা জানা যাবে বুধবার। আগামীকালকে যেহেতু সকাল 9টা, 10টা এবং 11টায় এই 3টা প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য আমরা চিঠি দিয়েছি, তাই আগামীকালকে সকাল 11টার পরে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে, আর যদি নাও পাই তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সেটা সিদ্ধান্ত জানাচ্ছি। সম্প্রতি সহিংসতায় দেশের সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কত গুলি ব্যবহার হয়েছে তার হিসাবও আছে বলে তিনি জানান। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে সারা দেশে শোক পালন করা হয়েছে। সরকারি অফিসগুলোতে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পরাগ আজিমের রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালনের অংশ হিসেবে সচিবালয় সহ দেশের সরকারি বেসরকারি অফিসগুলোতে কালো ব্যাজ ধারণ করেন কর্মকর্তা কর্মচারীরা। দাপ্তরিক বৈঠকগুলোতেও বিষয়টি নিয়ে সমবেদনা জানানো হয়। আমাদের বাইরের অফিসগুলোতেও আমাদের এই কালো ব্যাজ ধারণ এবং দোয়া মাহফিল এবং আপনার দুস্থদের মাঝে খাবার বিতরণ এরকম আছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ দেশের মসজিদগুলোতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। সেই ঘটনার কারণে মারা গিয়েছেন তাদের বিধি আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালে বা যেখানে আছেন আল্লাহ তাআলা যত দ্রুত সম্ভব তাদেরকে আরোগ্য লাভ করার জন্য আজকে বিশেষ মোনাজাত হয়েছে। নিহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় ঢাকেশ্বরী মন্দিরে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। আমরা এই বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার যে শক্তি, সেই শক্তি জাগ্রত হবে। এছাড়া গির্জা পেগোডায়ও বিশেষ প্রার্থনা হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় লজ্জিত দেশের সর্বোচ্চ আদালত। সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। 6 সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন আদালত। এদিন শুনানি ঘিরে এজলাসে হইচই ও হট্টগোলের ঘটনা ঘটেছে। পরবর্তী শুনানি বুধবার। মাঝার লোকমানের রিপোর্ট। আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে রাখা নিয়ে রিটের শুনানিতে আদালতে কয়েকবার হট্টগোল হয়। আবেদনকারী ও তাদের সমর্থিত আইনজীবীরা ছাড়াও আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের ছিল ব্যাপক উপস্থিতি। শুনানিতে কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন উচ্চ আদালত। বলেন, এতে তারা লজ্জিত, কেননা মানুষ ও রাষ্ট্রীয় সম্পদ সবই গুরুত্বপূর্ণ। গ্রেপ্তার বা আটক না করে কাউকে দিনের পর দিন ডিবি হেফাজতে রাখা আইনসম্মত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। এই আবেদন কেন করা হয়েছে তার পক্ষে দ্বিতীয় দিনের মতো বক্তব্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবীরা। যে মানব প্রাণগুলো যাচ্ছে সেগুলোকে এখানেই থামানো যাক, আর যাতে একটিও রক্ত না পড়ে, আর এক ফোঁটা রক্তও যেন না পড়ে। পুলিশ তাদের অন্যান্য যেসব প্রসিডিওর আছে পিআরবি অনুযায়ী সবকটাকে যেন ফলো করে তারপরে তারা যেন তাদের দায়িত্ব পালন করে। এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না, আপনাদের জন্যও এটা প্রযোজ্য। রিটের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ বলছেন এই আবেদন চলতে পারে না। এই রিপ্রেশনে কোথাও বলা হয় নাই পুলিশ কবে কোথায় কাকে গুলি করেছে। এটার ভেগ একটা প্রেয়ার চাওয়া হয়েছিল যে পুলিশের গুলি করা অবৈধ, এবং ওনারা এটা করতে গিয়ে ডাইরেকশন চেয়েছিলেন পুলিশ যাতে গুলি না করে, এবং কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই। করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমরা কোর্টকে বলেছি যে পুলিশের যে গুলি করার রাইট এটা জাতিসংঘের 1990 কনভেনশন, সব কনভেনশনে বলা আছে। বুধবার এ বিষয়ে ফের শুনানি হবে, এরপরই আদেশ দেবেন হাইকোর্ট। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিতে বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজ খবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। গুরুতর আহতদের জীবনে ঘটে যাওয়া বর্বরতার কথা শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সরকার প্রধান। পরিদর্শনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার শফিকুর রহমান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়ে সহিংসতায় আহতদের খোঁজ খবর নিয়েছেন।
জনপ্রিয় গায়ক ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরই মধ্যে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। পরিবার ও স্বজনরা বলছেন সঙ্গীতের জগতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। বরেণ্য এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুলতানা হিমুর রিপোর্ট। সঙ্গীত জগতে অনন্য এক নাম হাসান আবিদুর রেজা জুয়েল। তিনি শুধুই গায়ক ছিলেন না, পাশাপাশি ছিলেন জনপ্রিয় উপস্থাপক আর ছোট পর্দার অনুষ্ঠান নির্মাতা। মাত্র 56 বছর বয়সে সেই প্রিয় মানুষটি পাড়ি দিলেন পরপারে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবিদুর রেজা জুয়েল। দীর্ঘ 11 বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। গত এক সপ্তাহ আইসিইউতে লাইফ সাপোর্টে থাকার পর মারা গেলেন গুণী এই ব্যক্তিত্ব। আমাদের ভালোবাসার মানুষগুলো চলে যাচ্ছে, আমরা অভিভাবক শূন্য হচ্ছি, তবে সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারের। ওর সাথে অনেক অনেক স্মৃতি, মানে দীর্ঘদিনের প্রায় 35 বছরের স্মৃতি। সকলে তাকে ভালোবাসেন। আমরা এখন শুধু ওর জন্য দোয়াটা, ওর জন্য বেহেশত নসিবে হেল্প করবে, আমি পরিবারের পক্ষ থেকে সেটা চাই। গায়ক জুয়েলের প্রথম অ্যালবাম কুয়াশা প্রহর প্রকাশিত হয় 1993 সালে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আরো অনেকদিন বাঁচলে আমরা অনেক কিছু পেতাম, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। জুয়েল ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো একে একে এতগুলো নক্ষত্রের পতন, আমরা আসলেই শোকাহত। 15-20 বছর ধরে একসাথে কাজ করেছি। যাই হোক, এখন তো দোয়া ছাড়া আসলে কিছু চাওয়ার নেই। এই যে জুয়েল বলেন, শাফিন আহমেদ বলেন, এদেরকে কেউ ভুলতে পারবে? এরা মানুষ এদের যেরকম ভালোবাসে, এদের গান, এদের ক্রিয়েশন। বাদাসুর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে সম্পন্ন হয় গায়ক হাসান আবিদুর রেজা জুয়েলের দাফন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা ও শিল্পী শাফিন আহমেদ। বনানী কবরস্থানে বাবা মায়ের কবরে তাকে সমাহিত করা হয়। শাফিন আহমেদের চলে যাওয়ায় বাংলা ব্যান্ড সঙ্গীতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেছেন দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। রিয়াজ ইসলামের রিপোর্ট। জনপ্রিয় ব্যান্ড মাইলসের ভোকাল ও বেস গিটারিস্ট শাফিন আহমেদ 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান। দেশের মাটিতে তার মরদেহ আসে সোমবার দুপুরে জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে শাফিনের নামাজে জানাজা হয়। শাফিন আহমেদের শেষ বিদায়ে অংশ নেন তার ভক্ত অনুরাগী সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এই চলে যাওয়াটাও মেনে নেওয়া যাচ্ছে না। আমার অনেক সুন্দর সময় সহযাত্রী, অনেক কাজ করেছি একসাথে বেশ অনেক দিন ধরে। তো একে একে এতগুলো নক্ষত্রের পতন, আমরা আসলেই শোকাহত। আমরা বাংলাদেশের সঙ্গীত অঙ্গন এখন একদমই স্তব্ধ হয়ে আছি। এই মৃত্যুটা মানে ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় একটা ক্ষতি। এই কারণেই ক্ষতি, বয়সে যারা লিজেন্ড হয়েছে, শাফিন আহমেদ তাদের মধ্যে অন্যতম, যার কিছু গান মানুষ হয়তোবা 100 বছর পরেও ভুলতে পারবে না। রুহের মাগফিরাত কামনা করছি। ইট ইজ এ শক, ইটস এ বিগ লস ফর বাংলাদেশ। এটা আমরা দুইজন লেজেন্ডকে হারাচ্ছি। আল্লাহ যাতে ওনাদের ভালো করে রিসিভ করুক। জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা কমল দাস গুপ্ত এবং মা নজরুল শিল্পী ফিরোজা বেগমের কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। শাফিন আহমেদ গানের মাধ্যমে বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আয়োজনের শুরুতেই প্যারিস অলিম্পিকের খবর। আজকের আই স্পোর্টসে ফিরে যাচ্ছি হৃদয়ের কাছে। রাহুল, ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে জানান, 27 জুলাই লাওসে আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে উদ্বেগ জানান তিনি আরো বলেন, এইসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
এই ঘটনায় গ্রেফতারকৃতরা যেন যথাযথ আইনি সুবিধা পান তাও নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বোরেল বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয় সেগুলোর উপর তারা গভীরভাবে নজর রাখবেন। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি ভারতের কেরালার মেপ্পে নিয়ন্ত্রণ চায় না। সংবাদে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা ও হামলা ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ বলেছেন, প্রতিটি দুঃসময়ে যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সমাবেশে সহিংসতা ও হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি জানানো হয়। সে সময় ব্রিটিশ পার্লামেন্টের ডেপুটি স্পিকার কলনাইন্স নক্স, স্টেট মিনিস্টার জিম ম্যাকমোহন, এমপি পাউল টি হ্যামিল্টন, এমা লয়েল বাক ও আফজাল খান ছিলেন। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার মেপ্পিদি গ্রামে ভূমিধসের ঘটনায় এ পর্যন্ত 93 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটানা ভারী বর্ষণের কারণে মেপ্পিদি গ্রামের শালিয়ার নদীর পানি ও স্রোত দুটোই বেড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে এলাকায় ভূমিধস হয়েছে সেখানকার বেশ কিছু মানুষ নদীতে ভেসে গেছে। এদিকে ভারী বর্ষণ ও পানির স্রোতে শালিয়ার নদীর সেতু ধসে যাওয়ায় ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা। মঙ্গলবার ভোরে কেরালা রাজ্যের ওয়েনাদ জেলার পাহাড়ি গ্রামগুলোতে দুর্ঘটনা ঘটে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ব্যক্তিত্বের দ্বন্দ্ব, লোভ, শঠতা, অনিশ্চয়তা, ষড়যন্ত্র আর হতাশার গল্প নিয়ে মঞ্চনাটক মূল্য অমূল্য, যেটি এখন প্রদর্শিত হচ্ছে বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। নাটকটি পরিবেশন করেছেন অনুস্বর নাট্যদল, পরিচালনা করেছেন মোহাম্মদ বাড়ি। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দেখতে পারবেন দর্শকরা। এবার জয় বানানা ফাইবার মেশিন সিল সিটি সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাজশাহী মহানগরের উদ্যোগে শহীদ AHM কামরুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ডাবলু সরকার সহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এবার কৃষি সংবাদ। কুড়িগ্রামের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন দরিদ্র পালনকারীরা। লিফলেট বিতরণ ও প্রচার চালিয়ে সচেতনতা তৈরি ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজারের সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। এদিকে বৃক্ষরোপণ সহ সৈকত রক্ষায় নানা পরিকল্পনা নিয়েছে বন বিভাগ। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জনমনে কাজ করছে। বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদে।
সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ঘরে বাইরে জনমনে এক ধরনের আতঙ্ক ও উৎকণ্ঠা কাজ করছে। নগরবাসী বলছেন, এমন সব ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মনের আঘাত সারিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। ইতিবাচক মনোভাব নিয়ে পথ চলার পরামর্শ দিয়েছেন তারা। শাকের আদনানের রিপোর্ট। দেশব্যাপী গত কয়েকদিন ধরে চলা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ও সম্পদ। পুলিশের গুলি, সংঘর্ষ ও সহিংসতায় নিহত হয়েছে ১৫০ জন। দুঃসহ সব ঘটনার দৃশ্য মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে। স্মৃতির পাতায় বারবারই যেন ভেসে উঠছে মর্মান্তিক সব দৃশ্য। স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। ভয়ভিত্তিক কাজ করতেছে যে পরীক্ষা দিতে যাবো, এক্সাম হলে যদি কিছু হয় বা একটা গ্যাঞ্জাম লাগে তখন তো ইয়ে হবে। এই যে পরীক্ষাগুলো বাদ গেছে, একটা চিন্তা না, পরীক্ষাগুলো এখন শেষ হয়ে যেত গা। কলেজ চলে যেমন আমাদের একটা পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, এটা তো থাকে না। পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল, তো সে বয়ভিত্তিটা কাটাই উঠতে একটু সময় লাগবে মানুষের। বাইরে হয়ে রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দেখা যায় যে এদিক দিয়ে যেমন আসে, এদিক দিয়ে যেমন আসে, মানে এরকম একটা ভয়বৃত্তি আসলে আমাদের মধ্যে কাজ করে। এক্সামটা যখন স্থগিত হয়ে গেল, পড়ালেখারও একটা ব্যাঘাত ঘটে, তারপর মানসিকভাবে প্রেশার আসে। নগরবাসী বলছেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। এখন ইনশাল্লাহ স্বাচ্ছন্দ্যে চলতে পারতেছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়তেছি। দেশের নিরাপত্তার জন্য এখন যেসব আর্মিটার একটু নামাইছে, একটু নিজেটা সেফ মনে করি এটার জন্য। তো আগের তুলনায় আমি মনে করি যে এখন দেশের অবস্থা অনেকটা ভালো আছে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আস্তে আস্তে মনও শান্ত হবে। ট্রমা থেকে উত্তরণের এখনকার যে প্রয়াস হচ্ছে, যে মানসিক জখম থেকে উত্তরণের এখনকার যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমার ভিতরে যে কষ্ট হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে ক্রোধ তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া, আমার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হচ্ছে সেটা সামাল দেওয়া। সেটার জন্য আমি ব্যক্তি আগে নিজেকে নিয়ন্ত্রণ করব। আমি আমার ব্যক্তি থেকে আমার পরিবার, আমার সন্তান, আমার প্রশাসন, আমরা প্রত্যেকে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করব। রাজধানী পরিবেশ ধীরে ধীরে আগের মতো হচ্ছে। শিগগিরই স্বস্তির পরিবেশ ফিরে আসবে প্রত্যাশায় নগরবাসী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন করে যাচ্ছে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ। দেশের উন্নয়ন প্রক্রিয়া কার্যকরভাবে অংশগ্রহণের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষমতায়নে 3.5 বছর মেয়াদী ELMC প্রকল্প বাস্তবায়ন করছে সংস্থাটি। এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি হোটেলে এম্পাওয়ারিং লেফট বিহাইন্ড মাইনরিটি কমিউনিটি ELMC প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা শহরের পাশাপাশি রাজশাহী, নওগাঁ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, খুলনা, যশোর এবং সাতক্ষীরায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। অনুষ্ঠানে সংখ্যালঘু অধিকার অ্যাডভোকেসির কৌশলগত রোডম্যাপ উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের সম্মিলিত শিক্ষা এবং সর্বোত্তম অনুশীলন তুলে ধরা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি।